প্রিয় লিসেনার্স, স্বাগতম জানাচ্ছি আমাদের এবারে থার্সডে নাইটের 190তম আয়োজনের তৃতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম আজিজুল, ওনার বাড়ি ঢাকা জেলার ধামরাইয়ে। ঘটনাটি উনি ওনার মেজ বোন সুমির কাছ থেকে সংগ্রহ করেছেন। মূলত ঘটনাটি যার সাথে ঘটেছে তিনি এই সুমি আপার ননদের মেয়ের ছেলে শিশু সন্তান, মাত্র অল্প কয়েকদিন বয়স হয়েছিল তার। ঘটনাটি ঘটেছিল 2021 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। ঘটনাটির স্থান বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার ঘোহাল গ্রামে। ওই সময় ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনের আয়োজন চলছিল। নির্বাচন উপলক্ষে যারা ক্যান্ডিডেট ছিলেন, যারা দাঁড়িয়েছিলেন আর কি নির্বাচনে, তাদের যারা কর্মী বাহিনী আছে তারা তো তাদের মতো করে তাদের প্রার্থীর প্রচারণা চালাচ্ছিল। তো এই যে ননদের মেয়ের হাজবেন্ড যিনি, উনিও কিন্তু এই প্রচারণায় অংশ নিয়েছিলেন। ওনার বাইক ছিল, সারাদিন এই প্রচারণার কাজ করতেন। বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে যেত। তো এমনই এক রাতের বেলা উনি প্রচারণা করে ওনার সাথে আরেকজন ছিল, তাকে সাথে নিয়ে উনি বাড়িতে ফিরছিলেন। তো ওনারা যেই পথ দিয়ে বাড়িতে ফিরছিলেন, ওই পথ দিয়ে ওনারা আসলে সবসময় আসেন না, মাঝে মাঝে আসেন। তো ওনারা যেই সময়টাতে ফিরছিলেন তখন যে অনেক রাত এটা আসলে বলা যাবে না, মোটামুটি রাত 9টা-10টা এরকম হবে আর কি। আর যেহেতু ওই এলাকায় নির্বাচনের বেশ একটা আয়োজন চলছিল, মানুষজন তো জেগেই ছিল, অনেকে নির্বাচনী প্রচারণা যেহেতু করতেন, বাধ্য হয়ে রাতের বেলাতেও কারো বাড়িতে ভোট চাইতে যেতে হতো। এই জন্য রাস্তাঘাটে মানুষজন ওই সময় ছিল। তো এই যে ননদের মেয়ের হাজবেন্ড যিনি, উনি যখন বাইক নিয়ে ফিরছিলেন, ওনার সাথে তার একজন ছিল। তো ওনারা ওই পথ দিয়ে আসার সময় একটা ছোট্ট কালভার্ট পড়ে। ওনারা যখন ওই কালভার্টের কাছাকাছি আসার উপক্রম হয়েছেন, তখন ওরা দূর থেকেই দেখেন ওই কালভার্টের উপরে একটা লাশের খাটিয়া রাখা, আর তার মধ্যে লাশও রাখা, সাদা কাফনে মোড়ানো। বাইকের সামনের যে হেডলাইট থাকে, এই হেডলাইটের আলোতে ওনারা কিন্তু দূর থেকে স্পষ্ট দেখতে পেলেন। ওনারা কিন্তু মোটরসাইকেল থামান নাই, ওনার মোটরসাইকেলটা সোজা চালিয়ে কালভার্টের উপরে আসলেন। ওই যে খাটিয়া আর লাশ, এটা পর্যবেক্ষণ করতে লাগলেন। দেখলেন যে দেখতে সাধারণ একটা কাঠের খাটিয়া, লাশটাও স্বাভাবিকই মনে হচ্ছে। লাশটার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, 5 ইঞ্চি বা 6 ইঞ্চি এরকম হতে পারে আর কি। একটা শুকনো দেহের একটা মানুষ, পুরুষ না মহিলা এটা বোঝা যাচ্ছে না। ওরা চিন্তা করলেন কি ব্যাপার, এখানে কালভার্টের উপরে লাশের খাটিয়া রেখে লোকজন কোথায় গেল? কেউ না কেউ তো থাকবে এখানে, একজনও নাই। ওনারা কিন্তু এটা দেখে ভয় পায়নি। ওরা চিন্তা করলেন যে দেখি তো সামনে যাই, বাইকটা টান দিয়ে সামনের লোকজনদেরকে বলি যে এই লাশটা কোত্থেকে আসলো, লোকজনই বা কোথায়। ওনারা তখন দ্রুত বাইকটা টান দিয়ে কিছুটা সামনে গিয়েছেন। ওইখানে একটা চায়ের দোকান আছে। তো চায়ের দোকানে লোকজন সময় ছিল না, তবে যিনি দোকানদার উনি ছিলেন। দোকান বন্ধ করতে তার আরও বেশ কিছুটা সময় লাগবে। তো ওই দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করছেন, কি ভাই, এই কালভার্টের উপর দেখি একটা লাশ, এই লাশের কি পরিবার পরিজন নাই, লোকজন নাই, কালভার্টের উপর রেখে চলে গেছে, চলেন তো ভাই লোকজন নিয়ে যাই, এই লাশটার একটা সুরাহা করি। তখন ওই দোকানদার চমকে উঠেছেন, কি বলেন ভাই, আপনি কালভার্টের উপরে লাশ দেখছেন? তখন বলে হ্যাঁ। তখন ওই দোকানদার বলছে, ভাই আপনাদের কোনো ক্ষতি টতি করে নাই তো? তখন উনি বলতেছেন যে ক্ষতি করবে কেন, আমরা দুইজন মানুষ আছি, আমরা দুইজনই তো দেখলাম যে খাটের উপর লাশ শোয়ানো। তখন ওই দোকানদার বলছে, ভাই তাড়াতাড়ি চলে যান এখান থেকে, আর দেরি করেন না, আপনার বড় বাচ্চা বেঁচে গেছেন, দ্রুত বাড়িতে যান। ওনারা তো বুঝতে পারতেছে না ঘটনাটা কি। তখন ওই লোকটাকে বলছেন, ভাই একটু ভেঙে বলেন তো ঘটনাটা কি, কেন এমনটা বলতেছেন? তখন ওই দোকানদার বলতেছেন, ওই কালভার্টটা যে জায়গাটাতে, ওখানে খুবই ভয়ঙ্কর শ্রেণীর কিছু পিশাচ জীব বসবাস করে। তারা অনেক সময় বিভিন্ন মানুষকে বড় ধরনের বিপদে ফেলেছে, অনেকে তো ভয় পেয়ে মারাই গেছে। আপনারা তো আল্লাহর রহমতে ভয় পান নাই, ওখান থেকে চলে আসছেন, কিছুই মনে করেন নাই, আপনাদের ভাগ্য আসলেই ভালো, দ্রুত বাসায় চলে যান। এই কথা শোনার পর তখন ওনারা একটু ভয় পাচ্ছেন। তারপরে কি আর করা, বাড়িতে চলে আসছেন। বাড়িতে আসার পর ওই ননদের মেয়ের যিনি হাজবেন্ড, উনি হাত মুখ না ধুয়েই রুমে চলে গেছেন। ফ্রেশও হন নাই, ক্লান্ত ছিলেন, সারাদিন দৌড়ঝাঁপ করেছেন। তো ওই সময় কিন্তু এই যে নবজাতক শিশু, তার বয়স ছিল মাত্র 4 দিন। এরপরেই ওই রাত থেকেই মূলত কিছুটা সমস্যা শুরু হয়। বাচ্চা ওই রাতে একটু কান্নাকাটি করে, তবে সেটা যে খুব বেশি এটাও বলা যাবে না। পরের দিন থেকে মূলত সমস্যাটা শুরু হয়। বাচ্চা কান্নাকাটি করে, খিঁচুনি দেয়। তো বিষয়টা শুরুর দিকে একটু স্বাভাবিকভাবেই নিয়েছে, কারণ শুরুতে এই ধরনের কোনো সমস্যা দেখা দিলে বাচ্চাকে তারা ঘরোয়াভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করে। তো ওই রাতে যখন ওনারা ঘুমিয়েছেন, তো ঘুমের সময় দেখা যাচ্ছে যে ওই ভাই, ওই দিনও তো উনি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, ক্লান্ত হয়ে বাড়িতে ফিরেছেন, শুয়ে পড়েছেন। তো বাচ্চার মা যিনি, অর্থাৎ এই সুমিয়াপুর ননদের মেয়ে যিনি, উনি তো বাচ্চার চিন্তা করতেছেন
ঘুম আসে না তার, একটু ঘুম ঘুম ভাব আসে, আবার বাচ্চা নড়াচড়া করে। তো উনি একটা পর্যায়ে দেখতে পান বাচ্চাটা এমনভাবে নড়াচড়া করছে, মোচড়ামোচড়ি করছে, সাপকে যদি আঘাত করা হয় কিভাবে শরীরটাকে সাপ মোচড়াতে থাকে, মনে হচ্ছে ওভাবে মোচড়াচ্ছে, আর চোখ উল্টে যাচ্ছে, চোখ উপরের দিকে তুলে ফেলতেছে, এমন অবস্থা হয়ে যাচ্ছে। তো উনি তখন তার হাজব্যান্ডকে ডাকতে যাই, ওঠো তো, দেখো তো বাচ্চাটার এমন অবস্থা হচ্ছে কেন। উনি তো উঠছেন, উঠে দেখেন আসলেই তো বাচ্চার এই সমস্যা। তখন উনি যেটা করেছেন সেটা হচ্ছে দ্রুত বাইকটা বের করছেন। তো বাইকে তেল পর্যাপ্ত আছে, তেল নিয়ে কোনো সমস্যা নাই। তখন এই ওনার হাজব্যান্ড বাচ্চাকে নিয়ে রওনা দিয়েছেন। তবে বাচ্চার মা, যার নাম হচ্ছে শিলা, তাকে কিন্তু নেন নাই, ওই রাতের বেলা তাকে নেন নাই। মূলত আর একজন পুরুষ সদস্যকে নিয়ে ওনারা রওনা দিয়েছেন। যেই পথ দিয়ে যাবেন আল্লাহর কি ইচ্ছা, ওই পথ যেটা, এই পথটাতে এবার পড়েছে ওই কালভার্টটা। ওই কালভার্টের ওখানে যখনই বাচ্চাকে নিয়ে আসছেন, হঠাৎ করে ওই কালভার্টের উপরে ওঠার সাথে সাথে বাইকটা বন্ধ হয়ে যায়। বাইকে কিন্তু তেল ছিল। ওই সময় এদিকে বাইক বন্ধ, কালভার্টের উপরে আসছেন। গত রাত্রেই তো এই কালভার্টে একটা সমস্যা দেখা দিয়েছিল। তখন এই বিষয়টা মনে পড়ে যায়, এখানে দাঁড়ানো যাবে না। এই চিন্তা করে ওই যিনি বাইক চালাচ্ছিলেন আর কি, বাচ্চার বাবা, উনি বললেন যে পিছনে যিনি ছিলেন আর কি, তাকে বললেন তুমি বাচ্চাটাকে কোলে নাও, আমি বাইকটা ঠেলতে থাকি যতদূর আগানো যায়। বাইকটা যখন ঠেলতে ঠেলতে ওই কালভার্টের নিচে নামিয়ে আনছেন, কি মনে করে উনি বাইকটা স্টার্ট দেওয়ার চেষ্টা করেছেন, দেখেন বাইকটা স্টার্ট হয়ে গেছে। ওরা তো অবাক। এদিকে বাচ্চাটা কিন্তু ছটফট করছে। এরপর ওরা যত দ্রুত সম্ভব ওনারা একটা হসপিটালে চলে আসেন। তবে হসপিটালে আসার পর দেখা গেল বাচ্চাটা একদম নিস্তেজ হয়ে গেছে, তার শ্বাস প্রশ্বাস চলছে না। ডাক্তার চেক করে দেখতে পেলেন বাচ্চাটা আরও আগেই মারা গেছে। বাচ্চাটাকে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসা হয়। মাত্র কয়েকদিনের বাচ্চা, ফুটফুটে একটা ছেলে সন্তান, এভাবে মারা গেল। কেন মারা গেল ডাক্তারও কোনো বুঝতে পারে নাই, আসলে কোন রোগের কারণে এটা হয়েছে, কোনো আলামতি বুঝতে পারে নাই। বাচ্চাটাকে দাফন কাফন করা হয়। কয়েকদিন পর একজন হুজুরকে নিয়ে আসা হয়। ঘটনাটা কি, কেনই বাচ্চাটা এইভাবে মারা গেল? তখন হুজুর একটু সময় নেন। সময় নেবার পর এরপর বলতে একদিন পরে আসছেন। এসে বেশ কিছু রহস্যময় তথ্য দেন, যে তথ্যগুলো আসলে তাদেরও জানা ছিল না। হুজুর বলেন ওই রাতে যখন বাচ্চার বাবা বাইক নিয়ে ফিরছিলেন, তখন এই যে লাশের খাটিয়াটা দেখতে পেয়েছিলেন, মূলত এরা ভয় দেখানোর জন্য পিছু নিয়েছিল। উনি ওইখান থেকে বাড়িতে চলে আসার পর হাত মুখ ধর নাই। যেহেতু ওনারা ভয় পান নাই, ওই পিশাচটা ক্ষিপ্ত হয়ে তার সাথে সাথে বাড়িতে চলে আসে। আর হাত মুখ না ধুয়ে ফ্রেশ না হয়ে বাড়িতে বাড়িতে উনি চলে আসেন। চলে আসার পর এই নবজাতক শিশু, তখনও তো ওই ঘরটা আতুর ঘর আর কি বলতে হবে, তার পাশে শুয়ে পড়েছেন। আর তখনই ওই পিশাচটা ওই বাচ্চার পিছু নিয়েছে, বাচ্চার সাথে লেগে গেছে। ওই পিশাচটা নাকি ওই বাড়িতে আসার পর দেখে আর একটা পিশাচ ওই বাচ্চার কাছে বসে আছে। তখন নাকি ওই পিশাচকে বলছে, এই তুই এখানে কেন? তখন নাকি ওই পিশাচটা আবার সদ্য আসা পিশাচকে বলেছে যে এই বাচ্চার জন্মের পর থেকেই আমি ওর পিছু নিছি। ও হসপিটালের যেই রুমে ভর্তি ছিল বাচ্চার মা এবং বাচ্চা, ওই রুমের পাশেই আমি থাকতাম, ওখান থেকে বাচ্চাটার দিকে নজর দিছি, ওই বাচ্চাটাকে তো আমি মারবই। তখন নাকি ওই পিশাচ বলেছে ঠিক আছে, আমিও মারার জন্য আসছি, আমরা দুইজন মিলে মারবো। এদিকে ঘটেছে আর একটা ঘটনা, সেটা হচ্ছে ওই বাড়িতে নাকি দুইজন জিন থাকতো। এই দুইজন জিন এই বাড়ি পাহারা দিত, মানুষদেরকে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করার চেষ্টা করতে তাদের সাধ্য অনুযায়ী। এটা আবার ওই বাড়ির লোকজন জানতো না। হুজুর এই কাজটা যখন শুরু করেছেন তখন জানতে পেরেছেন, মানে তথ্য নিয়ে শুরু করেছেন তখন জানতে পেরেছেন। হুজুর ওই জিনটাকে হাজির করেছিলেন। সেই জিন হাজির হওয়ার পর অদ্ভুত একটা তথ্য দেয়, তা হচ্ছে যে যেই রাতে ওই বাচ্চার বাবা নির্বাচনী প্রচারণা শেষ করে বাড়িতে ফিরেছে, হঠাৎ করে নাকি ওই জিনের এক আত্মীয় এসে খবর দেয় ওই জিনের বাচ্চাকে কে বা কারা অপহরণ করেছে। তখন নিজের বাচ্চাকে উদ্ধার করার জন্য সে চলে যায়। আর সে যাওয়ার সময় ওই সাথে যে আর একটা জিন ছিল তাকেও নিয়ে যায়। এখন তো বাড়ি ফাঁকা, এই সুযোগে এরা চলে আসছে। এদিকে ওই জিনের বাচ্চাকে অপহরণ করেছে, তার এই অপহৃত বাচ্চাকে উদ্ধার করতে সময় লেগে গেছে। পরে বোঝা গেল এই পুরোটাই ছিল একটা সাজানো নাটক। এই কারণে নাটক বলছি যে এই জিনের বাচ্চাটাকে অপহরণ করে এমন একটা জায়গায় রেখেছে, খুঁজতে কয়েকদিন সময় লাগবে, কিন্তু খুঁজে পাওয়া যাবে। ওই জিনও বুঝতে পারবে না এই কাজটা কে করেছে। সে তার বাচ্চাকে খোঁজার জন্য চলে গেছে ওই বাড়ি ছেড়ে। আর ওই বাড়ি থেকে সে যতটুকু দূরে গেছে মোটামুটি তার আসতে সময় লাগতো না, কিন্তু ওই বাড়িতে সে তো আর বন্দি না যে যেতে পারবে না। আর ওই বাড়ির লোকজনও তো জানে না
সে নিজের থেকেই কোনো কারণে এই বাড়ির লোকদেরকে পাহারা দিয়ে রাখে, ওই বাড়ি পাহারা দিয়ে রাখে। যেহেতু তার নিজের বাচ্চা অপহৃত হয়েছে, তাকে তো উদ্ধার করতেই হবে। এই জন্য সে ওই সময়ের জন্য যখন চলে গিয়েছে, তখন হচ্ছে এই দুই জিন তারা এই বাড়িতে ঢুকে পড়েছে। মূলত এরা কারসাজি করেই এই কাজটি করেছে। মাঝখান থেকে এই বাচ্চাকে এই দুটো জিন হত্যা করেছে। আর যারা পাহারা দিত, এরা এই দুই জিনের একটা ফাঁদে পড়ে ওই সময়ের জন্য এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। বাচ্চাটা তো মারা গেল। আর প্রিয় লিসেনার্স, ঘটনাটা আপাত দৃষ্টিতে এ পর্যন্ত হলেও এই ঘটনা থেকে শিক্ষণীয় কিন্তু একটা ব্যাপার রয়েছে। বাড়িতে ফিরেই আমাদের কিন্তু ফ্রেশ হতে হবে, হাত মুখ ধুতে হবে, ভালো করে পরিচ্ছন্ন হতে হবে। সম্ভব হলে আমরা অবশ্যই অজু করে নিব। যদি মনে হয় আমরা বিভিন্ন জায়গা থেকে ঘুরে এসেছি, মাঠ ঘাট, কবরস্থান, শ্মশান, তাহলে আমরা বাড়িতে ফিরে এসে গোসল করে নেবার চেষ্টা করব অবশ্যই। এরপর গোসলের সময় অবশ্যই গোসলের যে ফরজগুলো রয়েছে সেগুলো আদায় করব, আমরা অজু করব। তারপরে গিয়ে আমরা বাচ্চাকে ধরব। যেহেতু নবজাতক শিশুর কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে, যে সময়টা পর্যন্ত আমরা আতুর ঘর বলে থাকি। ওই সময় কিন্তু অনায়াসেই কোনো দুষ্টু জিনেরা ওই বাচ্চাদের উপর প্রভাব বিস্তার করতে পারে। মূলত এরকম একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল ওই বাচ্চাটাকে হত্যা করার জন্য। যে কোনোভাবেই হোক, দুটো জিনের উদ্দেশ্য একটা সময় এসে এক হয়ে যায়, তাই তারা সেই কাজটি করে ফেলেছে। আর অনায়াসেই যেন বাচ্চাটাকে মেরে ফেলা যায়, এই জন্য তারা একটা নাটক সাজিয়েছিল, যাতে করে ওই ফাঁদে পড়ে পাহারাদার জিনগুলো তারা এখান থেকে কিছু সময়ের জন্য চলে যায়। এবং হয়েছিল তাই। এই জন্য বলি, প্রিয় লিসেনার্স, আমরা বাইরে থেকে যখন আসবো, আমরা নিজেদেরকে পরিচ্ছন্ন করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে দুটো কাজ হবে। এক হচ্ছে, বাইরে থেকে আসা জীবাণুগুলো ঘরের অন্যদেরকে আক্রমণ করতে পারবে না, সেই সাথে বাইরে থেকে আসা দুষ্টু জিনগুলো আর বাড়ির সদস্যদেরকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি আজিজুল ভাইকে আপনার পাঠানো এই ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলে যাবো আমাদের এবারে থার্সডে নাইটের 190তম আয়োজনের চতুর্থ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 190তম আয়োজনের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম সাব্বির। উনি বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ারে লেখাপড়া করছেন। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়। উনি যে ঘটনাটি শেয়ার করেছেন, এই ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল। সাল 2023 এসএসসি পরীক্ষা শেষ করে নানা বাড়িতে বেড়াতে গিয়েছেন। ওনার নানা বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার একটি গ্রামে। সঙ্গত কারণে গ্রামের নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন। উনি যেহেতু ওখানে গিয়েছেন, এরপর ওনার মামাতো ভাই, যার নাম হচ্ছে রাকিব, এরপর নানির বাড়ির এলাকার যে বন্ধুরা আছেন আর কি, সবাই তো খুশি উনি গেছেন। আবার এসএসসি পরীক্ষাও শেষ করেছেন, হাতে একটু সময় আছে। বিকেলবেলা যখন ক্রিকেট খেলতে গিয়েছেন, সন্ধ্যার কিছুক্ষণ আগে খেলা শেষে মামাতো ভাই সবার উদ্দেশ্য করে বলছে, এই শোন, আজকে রাতে আমরা একটা পিকনিক করব, রাতে একসাথে সবাই খাওয়া দাওয়া করব। সবাই এক বাক্যে রাজি হয়ে যায়। সবার কাছ থেকে চাঁদা তোলা হয়। চাঁদা তোলার পর একটা জায়গা ফিক্সড করা হয়। এরপর এই যে সাব্বির ভাই, তারপর রাকিব, সবাই মিলে রান্নার কাজ শুরু করে দিয়েছেন সন্ধ্যার পর থেকে। একজনের বাসা থেকে তো বিশাল বড় একটা সাউন্ড বক্স নিয়ে আসা হয়েছে। সেই সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছে। রাত 11টার দিকে রান্নার কাজ শেষ হয়ে যায়। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করার পর রাতে সবাই ওখানেই থাকবে, সারা রাত গান বাজবে, গল্পগুজব হবে। এদিকে হয়েছে কি, এই যে সাব্বির ভাই, ওনার মাথা ব্যথা শুরু হয়ে যায় ওই বক্সের তীব্র আওয়াজ। আর গ্রামে তো ঠান্ডা একটু বেশি, ওখানে ওই রাত্রে ঠান্ডাটা একটু বেশি পড়েছিল। তো উনি যে শীতের কাপড় পরে গেছেন, একটু কষ্ট হচ্ছিল ওনার আর কি। খুব কষ্ট হচ্ছিল এটাও বলা যাবে না, তবে মাথা ব্যথার কারণে কষ্টটা বেশি হচ্ছিল। উনি তখন সবাইকে বলেন, আচ্ছা তোরা মজা কর, আমি বাসায় চলে যাই, বাসায় গিয়ে ঘুমাই, আমার ঠান্ডাও লাগতেছে, মাথা ব্যথা করতেছে। তখন মামাতো ভাই রাকিব বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে একটু এগিয়ে দিয়ে আসি। তখন আবার সাব্বির ভাই বলছেন, না ঠিক আছে, আমি তো একাই যেতে পারবো, মাত্র 10 মিনিট 12 মিনিটের রাস্তা তো পায়ে হেঁটে চলে যেতে পারবো। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে উনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ওনার মোবাইল ফোনের টর্চ লাইট জ্বালিয়ে রওনা দিয়েছেন। চারদিকে শুনশান নীরবতা। যখন রওনা দিয়েছেন, তখন রাত 12টার কাছাকাছি বাজে। তো হেঁটে যাচ্ছেন, এক পর্যায়ে ওনার কাছে মনে হলো ওনার সামনে দিয়ে কেউ একজন দ্রুত রাস্তা ক্রস করে রাস্তার পাশে থাকা তাল গাছটার আড়ালে গিয়ে দাঁড়ালো। উনি ভেবেছেন কোনো চোর হবে। হঠাৎ করে সাব্বির ভাই দেখে ফেলেছেন, এই কারণে এই চোরটা তড়িঘড়ি করে পার হয়ে তাল গাছের আড়ালে লুকিয়ে গেল। চোরই যদি না হবে, তাহলে তাল গাছের আড়ালে লুকালো কেন? উনি এই পাশ থেকে বলতেছেন, এই কে রে ওইখানে, কে লুকালো, বেটা চোর কোথাকার। এই বলে ওনার হাতে একটা লাঠি ছিল।
মূলত লাঠিটা হাতে এই কারণে নিয়েছিলেন, রাতের বেলা হুট করে রাস্তার মাঝখানে যদি কোনো কুকুর বা শেয়াল আক্রমণাত্মক ভঙ্গিতে আসে, তখন লাঠি দিয়ে ভয় দেখিয়ে যাতে ওগুলোকে তাড়িয়ে দিতে পারেন। ওই লাঠিটা একটা শুকনো ডালের মতো ছিল আর কি। উনি কি করেছেন, ওটা ভেঙেছেন, ভেঙে কয়েক টুকরো করেছেন। ওই টুকরোগুলো ওই তাল গাছের দিকে ছুঁড়ে মারছেন যে, এই চোর বের হ, ওখানে কি করিস, বের হ, এরকম বলছেন। কিছুক্ষণ পর মনে হলো আচ্ছা যাই তো, ওই তাল গাছটার ওখানে গিয়ে দেখি কে ওখানে আছে। এই চিন্তা করে উনি ওই যে মোবাইল ফোনের যে টর্চ লাইট ওটা চালিয়ে ওই তাল গাছটার কাছে গিয়েছেন। কাছে যাওয়ার পর তাল গাছটার পেছন সাইডেও গেলেন, দেখলেন যে ওখানে কেউই নেই। তখন ভাবলেন বেটা চোর এতক্ষণে পালিয়ে গেছে। এরপর উনি আবার হাঁটা শুরু করেছেন। 1-2 মিনিট হাঁটার পর ওনার কাছে মনে হলো ওনার পিছে পিছে কেউ হাঁটছে। কারণ পিছে পিছে যদি কেউ হাঁটে এক ধরনের শব্দ কিন্তু হয়, এটা উনি বুঝতে পেরেছেন। উনি পেছন দিকে তাকালেন, দেখলেন কেউ নেই। তখনই মূলত ভয়ে ওনার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়, ওনার মনের মধ্যে ভয় কাজ করা শুরু করে। ভয় নিয়েই উনি জোরে জোরে হাঁটা শুরু করেছেন। এরপর হঠাৎ করে ওনার ঘাড়ে গরম নিঃশ্বাস অনুভব করলেন, মনে হচ্ছে কেউ পেছন থেকে গরম নিঃশ্বাস ওনার ঘাড়ের উপর ফেলছে। তখনই পেছন থেকে কেউ একজন মোটা এবং ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, আজকে তুই বাঁচতে পারবি না রে, তোর কত বড় সাহস, তুই আমার দিকে ঢিল ছুঁড়ে মারিস, গালিগালাজ করিস। তখন এই সাব্বির ভাই আবার পেছন দিকে সাহস করে ঘুরে যখনই তাকিয়েছেন, তখন দেখেন বিশাল লম্বা একটা ছায়া। তবে এই ছায়াটার চেহারা বোঝা যাচ্ছে না, জাস্ট একটা লম্বা মানুষের মতো অবয়ব, নাক মুখ চোখ কেমন এটা বোঝা যাচ্ছে না। তখন তো সাব্বির ভাই বুঝতে পেরেছেন ভয়ঙ্কর কোনো কিছু খপ্পরে উনি পড়ে গেছেন। তারপরও আল্লাহর নাম স্মরণ করে শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে উল্টো দিকে ঘুরে বাড়ির দিকে দিয়েছেন এক দৌড়। দৌড়ানোর সময় ওই জিনিসটা পিঠে কোনো কিছু দিয়ে তাকে আঘাত করে। যখনই আঘাত করেছে এই আঘাতটা বেশ জোরেই ছিল, লাঠি বা অন্য কোনো কিছু দিয়ে আঘাত করেছে। তখন উনি মাটিতে পড়ে যান, পড়েই অজ্ঞান হয়ে যান। যখন ওনার জ্ঞান ফেরে তখন দেখেন উনি ওই জায়গাতেই পড়ে আছেন। আর তখন মসজিদে ফজরের আজান হচ্ছে, আজানের শব্দ শোনা যাচ্ছে। আর ওনার কাছেই ওনার মোবাইল ফোনটা পড়েছিল। বাড়ির থেকে কেউ ওনাকে ফোন দেয়নি, কেননা ওনার নানা বাড়ির সবাই জানে যে ওরা পিকনিক করতে গেছে, সেখানে তার মামাতো ভাই রাকিব আছে। এদিকে এই রাকিবরাও তার ফোন দেয়নি, কারণ তারা জানে যে সে বাড়িতে চলে গেছে। কোনো সমস্যা হলে তো সাব্বির ভাই ফোন দিত, এই চিন্তা করে কেউই কিন্তু কাউকে আসলে ওভাবে নক করেনি যে সাব্বির কি বাড়িতে গেছে, বা নানা বাড়ি থেকে কেউ ফোন করেনি রাকিবকে যে সাব্বির সম্পর্কে সে কোথায় কি করছে। তো ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখেন উনি ওখানেই পড়ে আছেন। এরপর দেখেন ফোনটাও ওনার কাছাকাছি একটা জায়গায় পড়ে আছে। ফোনটা তুলে নিয়ে উনি তখন দ্রুত বাড়ির দিকে যাত্রা শুরু করেন। এইটুকু পথে আর কোনো সমস্যা হয়নি। উনি যখন বাড়িতে যান তখন দেখেন ওনার নানি ফজরের নামাজ পড়ার জন্য অজু করছেন। তখন নানি বলছেন, কি রে তুই চলে আসলি, রাকিব আসলো না? নানির মুখের দিকে তাকিয়ে উনি কোনো উত্তর না দিয়েই ঘরে গিয়ে শুয়ে পড়লেন। তারপর সকাল হয়ে দুপুর হয়ে যায়, সবাই তাকে ডাকছে কিন্তু উনি ঘুম থেকে উঠছেন না। এদিকে তার মামাতো ভাই রাকিব বলছে, আচ্ছা সাব্বির এত ঘুমাচ্ছে কেন, ও তো রাত জাগে নাই, ও তো রাত 12টার দিকে চলে আসছে। তখন নানি নাকি অবাক হয়ে যায়, কি বলিস, রাত 12টার দিকে চলে আসছে মানে? আমি তো ফজরের নামাজের জন্য উজু করার সময় দেখি যে ও বাসায় আসছে, এতক্ষণ সে কোথায় ছিল? বাসায় আসতে তো কোনোভাবেই 12 মিনিট বা সর্বোচ্চ 15 মিনিট লাগবে, এর থেকে কোনোভাবেই তো বেশি লাগার কথা না, তাহলে এতক্ষণও কোথায় ছিল? সবাই তো তখন আরও বেশি চিন্তায় পড়ে যায়। সবাই মিলে আবার তাকে ডাকাডাকি করতে থাকে। একসময় ডাকতে 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 তার ঘুম ভাঙে। যখন ঘুম ভেঙেছে তখন এই সাব্বির ভাই উনি ফিল করেন ওনার শরীরের এক পাশ একদম অবশ হয়ে গেছে, ওই পাশটা কোনোভাবেই উনি নাড়াতে পারছেন না। এদিকে তার মামাতো ভাই রাকিব সে প্রশ্ন করছে, আচ্ছা তুই আমাদের থেকে রওনা দিলি, সারা রাত কোথায় ছিলি, আর শরীরের এই অবস্থা কেন? তখন এই সাব্বির ভাই সমস্ত ঘটনা সবাইকে খুলে বলেন। তখন তো নানি কান্নাকাটি শুরু করে দেয়। নানাকে বলে, তুমি তাড়াতাড়ি একটা হুজুর ডেকে আনো, খুব বড় ধরনের একটা সমস্যা হয়ে গেছে। নানা পাশের একটা মাদ্রাসা থেকে একজন হুজুরকে ডেকে নিয়ে আসেন। হুজুর সব কিছু শুনলেন যে ঘটনাটা কি। এরপর উনি বললেন যে চিকিৎসা শুরু করার আগে আরও বিস্তারিত জানতে হবে, এরপর আমি ইনশাল্লাহ চিকিৎসা শুরু করব, আমাকে একটু সময় দেন, আমি এশার নামাজ পড়ে তারপর আসবো ইনশাল্লাহ। তো হুজুর এশার নামাজের পর আসেন, এসে যে কথা বলেন তা শুনে তো সবাই আটকে ওঠেন। হুজুর এসে বলেন যে আপনাদের নাতির তো কপাল ভালো, সে ওইখান থেকে বেঁচে ফিরে আসতে পারছে। সাব্বির যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটা ভালো জিন ওইখান দিয়ে যাচ্ছিল, সে কাউকে সহজে দেখা দেয় না, কিন্তু সে ওই সময় তার নিজের রূপেই যাচ্ছিল। সাব্বির যেহেতু যাচ্ছিল, সাব্বির তাকে দেখে যেন ভয় না পায়, সে দ্রুত রাস্তা পার হয়ে ওই তাল গাছের আড়ালে চলে যায় যাতে করে ও তাকে না দেখে।
কিন্তু সাব্বির কি করেছে, সে চোর মনে করে গালিগালাজ করেছে, আবার হাতের লাঠি ভেঙে ওটা দিয়ে ঢিল ছুঁড়েছে। এই কারণেই মূলত ওই জিনটার আত্মসম্মানে লেগেছে, সে ক্ষিপ্ত হয়েছে। মূলত সাব্বিরকে মেরে ফেলার উদ্দেশ্যে পিছু নিয়েছিল। যে আঘাতটা করেছে, এই আঘাতটা মাথার একটা জায়গায় করেছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে মাথায় না লেগে পিঠের একটা জায়গায় লেগেছে। মাথায় যদি লাগতো, সাথে সাথে ওর ব্রেন ড্যামেজ হয়ে যেত, ও আর হুঁশে ফিরে আসতে পারতো না। কিন্তু আল্লাহর রহমতে পিঠে লেগেছে, এই জন্য শরীরের একটা পাশ অবশ হয়ে গেছে। মাথায় লাগলে কি হতো একবার চিন্তা করেন, ব্রেন অকেচো হয়ে যেত। আল্লাহর অশেষ রহমতে আজানের ধ্বনিতে তার জ্ঞান ফেরত এসেছে, এখন চিকিৎসা করা যাবে। তখন নানা ওই হুজুরকে বললেন যে আচ্ছা, এতটুকু কারণে ওকে মেরে ফেলার জন্য ওকে আক্রমণ করলো? তখন হুজুর বলেন যে আসলে সে যে গালিগালাজ করেছে, ঢিল মেরেছে, এটাই মূলত তার রাগের একটা কারণ ছিল। আর সে আগে থেকে কাউকে বিরক্ত করে না, এই পথ দিয়ে সে চলাচল করেছে, কাউকে এরকম আক্রমণও কখনো করেনি। সে নাকি এসে এটা বলেছে। আর ওই জিনটা নাকি ওই হুজুরের সাথে যোগাযোগ করেছিল, যে হুজুর এসে নামাজের পরে আসছেন, তো এর মধ্যেই হুজুর ওই জিনের সাথে যোগাযোগ করেছে। ওই জিনটা এই সাব্বির ভাইকে আর কোনো ক্ষতি করবে না এই প্রতিশ্রুতি দেয়, কিন্তু বলে যেহেতু সে অনেক গালিগালাজ করেছে, এই জন্য তাকে কিছু সাদাকা দিতে হবে, 10 প্যাকেট মিষ্টি। ওই রাতেই, রাত 12টার দিকে, ওই যে তাল গাছ যেই জায়গাটা যার পেছনে ওই জিনটা আড়াল হয়েছিল, ওখানে দিয়ে আসতে হবে। আর তাকেই দিয়ে আসতে হবে, পেছন দিকে তাকানো যাবে না। সাব্বির ভাই সাহস সংগ্রহ করে ওই রাতেই মিষ্টি নিয়ে একা একাই দিতে চান। পেছন দিকে তো তাকানো যাবে না। উনি যখনই দিয়ে উল্টো দিকে ঘুরেছেন, তখন ওনার মুখে কে যেন ঠাস করে একটা চড় মেরে দেয়। চড় মেরে দিয়ে বলে যে যা, আজকের মতো ছেড়ে দিলাম, আর কখনো এরকম ভুল করবি না, আর সোজা চলে যাবি, পেছন দিকে তাকাবি না। এদিকে হঠাৎ করে এরকম চড় খেয়ে আবারও সেই ভুতুরে কণ্ঠ শুনে সাব্বির ভাই তো পেয়েছেন ভয়। সাব্বির ভাই চিন্তা করছেন এমন তো হওয়ার কথা ছিল না, কথা ছিল যে মিষ্টি দিয়ে চলে আসবো, পেছন দিকে তাকাবো না। আমি তো পেছন দিকে তাকাইও নাই, আমাকে গালে এভাবে কষে একটা চড় মারলো কেন? সে মুখের উপর হাত রেখে মুখ ডলতে ডলতে বাসায় ফেরত আসলেন। ফেরত এসে বললেন যে ওই জিনটা তো আমাকে থাপ্পড় মেরেছে। পরবর্তী দিন হুজুরকে যখন জানানো হয়, তখন হুজুর বলেছিলেন আর একটা অদ্ভুত কথা। ওই জিনটা নাকি হুজুরকে জানিয়েছিল যে ও যখন মিষ্টি দিতে আসবে, তখন কিন্তু ওকে একটা থাপ্পড় মারবো আমি, কারণ ওর উপর যে রাগ আছে, শুধু মিষ্টি দিলে কিন্তু আমার রাগ যাবে না, তবে ওই থাপ্পড়ে ওর কোনো ক্ষতি হবে না। মূলত আমার মনের একটা ক্ষোভ ছাড়া আর ভবিষ্যতের জন্য এই ধরনের কোনো কাজ না করে, এই জন্য। তখন আবার সাব্বির ভাই বললেন যে ও যে থাপ্পড় মারবে, আপনি এটা আমাকে আগে জানালেন না কেন? তখন হুজুর বললেন, আগে জানালে তুমি তো ভয়েই যেতে না, তখন হিতে বিপরীত হতে পারতো, তোমার আরও ক্ষতি হতো, এই জন্যই জানাইনি। এখন থেকে আরও তোমাকে আর বিরক্ত করবে না, তুমিও ছেলে সুস্থ হয়ে যাবা। মজার বিষয় হচ্ছে, ওনার তো শরীরের একটা পাশ অবশ হয়ে গিয়েছিল। যখন ওই যে হুজুরের সাথে কথা হয়, হুজুর একটু ঝাড়ফুঁক করেন, আল্লাহর রহমতে উনি কিন্তু সুস্থ হয়ে গিয়েছিলেন, মানে ম্যাজিকের মতো। যিনি তার শরীরের একটা পাশ নাড়াতেই পারছিলেন না, উনি সুস্থ হয়ে গেছেন, দিব্যি সুস্থ হয়ে উনি ওই মিষ্টিটা দিয়ে আসছেন, আর মিষ্টি দিতে গিয়ে কোষে একটা চর খেয়ে আসছেন আর কি। এই হচ্ছে ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি আমরা শেয়ার করলাম, এই ঘটনাটার মধ্যে আসলে এই যে সাব্বির ভাই যে চোর মনে করে কথা বলছিলেন, এটা অস্বাভাবিক কিছু না। এটা মনে হতেই পারে, ঠিক যেভাবে ওনাকে ক্রস করে একটা মানুষের মতো কিছু একটা চলে গেছে, উনি তো খেয়াল করেন এটা মানুষ না অন্য কিছু, মনে হয়েছে চোর। আর গ্রামের পরিবেশে এটা মনে হওয়াটা অস্বাভাবিক কিছু না, শহরের পরিবেশে এটা মনে হতে পারে। উনি ওনার জায়গা থেকে বলেছেন, কিন্তু শুধু বলার মধ্যেই যদি সীমাবদ্ধ থাকতো, তাহলে না হয় একটা কথা ছিল। উনি যে কাজগুলো করেছেন তাতে তো ওই জিন ক্ষিপ্ত হয়েছে, যার কারণে ওনাকে আঘাত করেছে। আমরা কিন্তু অনেক ঘটনা শুনতে পাই যে যিনি আঘাত করেছে, দেখা গেছে যে শরীরের ভিতরে সব কিছু নষ্ট হয়ে গেছে। এরকম ঘটনা কিন্তু এর আগেও আমরা শুনেছি বা প্রচার করেছি। তো জিন যদি আঘাত করে, যদি তার আঘাতের অন্য রকমের উদ্দেশ্য থাকে যে এই আঘাতের মাধ্যমে শরীরের বড় ধরনের ড্যামেজ করে ফেলবো, এবং সেই বিদ্যা যদি তার জানা থাকে, তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রাতের চলাচলের ক্ষেত্রে দোয়া পড়তে পড়তে আমরা ইনশাআল্লাহ যাব। যদি একাকিত্ব আমাদেরকে গ্রাস করে ফেলে ওই রাতে চলার সময়, তাহলে আমরা মোবাইলে পবিত্র কোরআনের কোন একটা সূরা বাকারা হোক, সূরা ইয়াসিন হোক, এটা ছেড়ে দিয়ে আমরা চলতে থাকবো ইনশাআল্লাহ। আগে থেকেই যেন এই সূরাগুলো আমাদের মোবাইলে ডাউনলোড করা থাকে, এটাও কিন্তু আমরা যেন নিশ্চিত করি। আজকে থেকেই আমরা মোবাইলে ইউটিউব থেকে অফলাইনে ডাউনলোড করা যায়, বা আপনি এমনিতেও MP3 হিসেবে ডাউনলোড করে রাখতে পারেন। রাতে চলাচলের ক্ষেত্রে বা রাতের বেলা যদি আমরা কেউ ঘুমিয়ে থাকি, মনে হচ্ছে যে রাতের ঘরের মধ্যে কেউ আছে, কোন একটা অন্য ধরনের ফিল হচ্ছে,
তখন কিন্তু সূরাটা চালিয়ে দিয়ে ঘুমিয়ে যেতে পারেন। তখন দেখবেন সেই ভয়টার কাজ করছে না। আর সত্যি সত্যি যদি কিছু থেকেও থাকে, ইনশাল্লাহ তখন আপনাকে আর ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ জানাচ্ছি সাব্বির ভাইকে আবার আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার, চলে যাবো আমাদের এবারে থার্সডে নাইটের 190তম আয়োজনের তৃতীয় ঘটনায়। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের যে প্রথম ঘটনা, এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি, তার কাছ থেকে বেশ কিছু ঘটনা আগেও আমরা পেয়েছি। আমাদের ফেসবুক গ্রুপে সে নিয়মিত পোস্ট করে। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামের মোহাম্মদ তাহমিদ, সে কিন্তু পেশায় একজন মসজিদের ইমাম। আসলে মসজিদের ইমামকে পেশা বলাটা ঠিক হবে না, এটা একটা অতীব গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ ইমাম এবং মুয়াজ্জিনের সম্মান আমরা যদি জানতাম বা বুঝতাম, তাহলে আমরা সবাই এই পেশায় ঢুকে যাওয়ার চেষ্টা করতাম। মোহাম্মদ তাহমিদ কিন্তু এই পেশাতেই রয়েছেন। আল্লাহ তার প্রচেষ্টাকে কবুল করুন। শুধু উনি যে এটাই করেন তা না, পাশাপাশি দাওয়াতে তাবলিগের কাজের সাথে উনি যুক্ত রয়েছেন। বিভিন্ন জায়গায় গিয়ে ওয়াজ মাহফিলগুলো উনি করে থাকেন। তো তাহমিদের পাঠারও ঘটনা এখন আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো তাহমিদ জানিয়েছেন ঘটনাটি খুব বেশি বছর আগে ঘটেছিল, বিষয়টা এরকম না, এখন থেকে 6 কি 7 বছর আগে ঘটেছিল এই তেলিগাতি গ্রামেই। সঙ্গত কারণে যার সাথে ঘটেছিল তার নামটি তাহমিদ জানালেও আমরা বলতে পারছি না, তবে তার নামের সাথে মিল রেখে একটা ছদ্মনাম দিচ্ছি, তার নাম রঞ্জু। আমি অনুরোধ করব, আপনারা যারা তার আসল নাম জানেন, অর্থাৎ তেলিগাতি গ্রামের সবাই কিন্তু তার নাম জানেন, আপনারা কমেন্ট সেকশনে তার নামটি বলবেন না, কারণ আপনারা তাকে চেনেন ভালো করে। তো এই যে রঞ্জু, উনি মূলত কবিরাজি বা ওঝাগিরি এগুলো করতেন। তবে কালো জাদু করতেন কিনা এটা নিয়ে মতভেদ আছে। এখন একটা কথা কিন্তু তাকে নিয়ে প্রচলিত ছিল, অনেক কঠিন কঠিন কাজও নাকি উনি সমাধান করেছেন। তবে সবসময় যে কঠিন কঠিন কাজ সমাধান করতেন বিষয়টা এরকম না। একবার হয় কি, বরিশাল থেকে একটা খবর আসে, একজন লোক আসে, লোক এসে তাকে বরিশাল নিয়ে যেতে চান। বলা হয় ওইখানে একটা লোককে খুব খারাপ প্রকৃতির একটা জিনে ধরেছে। সেই লোকটা কি পুরুষ ছিল না মহিলা ছিল এটা অবশ্য তাহমিদ বলতে পারেন নাই, বা সেটা জানা যায়নি। অনেক ওঝা কবিরাজ আসে, কিছুই করতে পারেনি। তখন নাকি ওই যে রঞ্জু কবিরাজ উনি কিছুটা সময় নেন, আর এটা উনি সমাধান করতে পারবেন কিনা এটা উনি বোঝার চেষ্টা করেন। আর ওই লোকটাকে বলেন যে আপনি ঠিকানা দিয়ে যান, ফোন নাম্বার দিয়ে যান, আমি যোগাযোগ করে আপনাদের বাড়িতে যাব, আর যদি না যাই সেটা আমি জানিয়ে দেবো যে আমি যেতে পারবো না। তো ওই লোকটা তো অনেক অনুরোধ করেছেন, অনুনয় বিনয় করেছেন, ওই লোকটা চলে যান। ওই লোকটা চেয়েছিলেন যে রঞ্জু কবিরাজকে সাথে নিয়ে যেতে। কয়েকটা কারণে রঞ্জু কবিরাজ ওই সময় সাথে যেতে পারে নাই। প্রথমত কাজটা আসলে উনি পারবেন কিনা বা কাজটা আসলে কোন লেভেলে আছে সেটা বোঝা। দ্বিতীয়ত ওনার আরও কয়েকটি কাজ ছিল। এই দুটো কারণেই মূলত উনি ওই সময় তার সাথে যেতে পারেনি। তো ওই লোকটা চলে যায়, বাড়ির ঠিকানা, তারপর ওই বাড়ির ফোন নাম্বার সব কিছু দিয়ে যান আর কি। তো রঞ্জু কবিরাজ উনি ওই রাতেই একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন একটা বিশাল দেহী অবয়ব। এই অবয়বটার চোখ মুখ নাক কিছুই বোঝা যাচ্ছে না, জাস্ট একটা ছায়ার মতো। এই অবয়বটা তাকে বলছে, খবরদার এই কাজটা করার জন্য ওখানে যাবি না, যদি যাস তাহলে কিন্তু আমি তোর মৃত্যুদণ্ড ঘোষণা করলাম। এরপরই ওই অভাবটা মিলিয়ে যায়। রঞ্জু কবিরাজের ঘুম ভেঙে যায়। রঞ্জু কবিরাজ চিন্তা করছেন যে আরে কবিরাজি করতে গেলে এই ধরনের বিষয় তো ঘটেই। এই ধরনের বিষয় কিন্তু উনি এর আগেও ফেস করেছেন। কোন একটা কাজে যাবেন, সেই কাজে যাবার আগে স্বপ্নের মধ্যে কেউ এসে বলেছে, তারপর উনি কিন্তু গিয়েছেন, সেই কাজ সমাধান করে আসছেন। আবার দেখা গিয়েছে স্বপ্নে না, বাস্তবেই ঘটনা ঘটেছে। কোন একটা জায়গায় যাচ্ছেন কাজ করার জন্য, প্রতিমধ্যে ভয়ঙ্কর অবয়বে হাজির সেই ভয়ঙ্কর পিশাচটা, ভয়ভীতি দেখিয়েছে। এরপর উনি কাজ করে আসছেন, পরে আর সমস্যা হয়নি। এখন স্বপ্নের মধ্যে এই জিনিসটা আসছে, উনি চিন্তা করলেন স্বপ্নের মধ্যে আসছে তো এই জিনিসটা তো খুব একটা শক্তিশালী জিনিস না, যেহেতু স্বপ্নের মধ্যে এসে হুমকি ধামকি দিয়ে গেছে। উনি হাতের কাজ যেগুলো ছিল, অর্থাৎ আশেপাশে কয়েকটা জায়গায় যেখানে যাবার দরকার ছিল সেখানকার কাজ শেষ করে বরিশালে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন এবং সেখানে ফোন করেও জানিয়ে দিলেন যে উনি আসবেন। এরপর উনি বরিশালে রওনা দিয়েছেন। তবে যাবার আগে উনি নাকি বলে দিয়েছিলেন যে একটা কালো ছাগল যেন রেডি রাখে। এই কালো ছাগলকে বলি দিতে হবে একটা নির্জন জায়গায়। এই কাজটি উনিই করবেন, তবে সেই কালো ছাগলটা যেন রেডি রাখে। আর উনি ওনার যে সমস্ত সরঞ্জামাদি সেগুলো সাথে নিয়ে রওনা দিয়েছেন বরিশালের উদ্দেশ্যে। তো বরিশালের উদ্দেশ্যে যখন রওনা দিয়েছেন, ঠিকঠাক মতো বরিশালে পৌঁছেও যান। এরপর ওই বাড়িতে যখন গিয়েছেন, যাওয়ার পর বলছেন যে আপনাদের আশেপাশে এমন একটা জঙ্গলের ঠিকানা আমাকে দেন যেখানে দিনের বেলাতেও লোকজন যেতে ভয় পায়। আমি ছাগলটাকে নিয়ে ওখানে যাব, ওখানে গিয়ে এই ছাগলটাকে বলি দেব। তখন তারা একটা জঙ্গলের সন্ধান দেন, কিছুটা পথ এগিয়েও দিয়ে আসেন, কারণ উনি তো এই জায়গায় নতুন,
কোন জঙ্গলে যাবেন উনি তো চেনেন না। এরপরে গিয়ে লোকজন ওখান থেকে চলে আসে, বলতে ওখানেই ছিল, একটু দূরে ছিল। উনি কাজ শেষ করে বাইরে বের হবেন এরকম একটা পরিকল্পনা ছিল। উনি তো রাতের বেলা ওই ছাগলটা নিয়ে রওনা দিয়েছেন, সাথে লোকজন ছিল। একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যাওয়ার পর তারা সেখানেই রয়ে যায়। এরপর উনি ছাগলটা নিয়ে ওই জঙ্গলের ভিতরে ঢুকে যান। জঙ্গলটা যে একদম ঘন জঙ্গল ছিল বিষয়টা এরকম না, বিষয়টা এরকম ছিল যে ওই জঙ্গলে দিনের বেলাতে মানুষজন খুব কম যেত, ভয়ও পেত, অনেক গাছপালা ছিল আর কি। তবে চাঁদের আলো পড়ে, বিভিন্ন জায়গায় পড়ে। ভালো চাঁদের আলো যদি থাকে, অর্থাৎ যদি পূর্ণিমা রাত থাকে, তাহলে ওই জঙ্গলের ভিতরে হাঁটাচলা করা যায়। উনি ওখানে যাবার পর হাতে তো ধারালো একটা ছুরি আগে থেকেই নিয়ে গিয়েছিলেন, ওই বাড়ি থেকে ওনাকে দিয়েছিল আর কি। ছাগলটাকে নিয়ে উনি একা একাই যাচ্ছেন। তো ছাগলটা যেতে চাচ্ছে না, উনি বারবার টেনে হিস্ট্রে নিয়ে যাচ্ছেন। তবে এখানে একটা অদ্ভুত বিষয়, ছাগলটাতে যেতে যাচ্ছে না, ছাগলটা এক ধরনের শব্দ করে না, ছাগল যেভাবে ডাকে ম্যা ম্যা করে, ওরকম শব্দ কিন্তু করছে না। মনে হচ্ছে সে গোয়ারতুমি করছে, সে যেতে চাচ্ছে না। কিন্তু আমরা দেখি ছাগলকে যদি আমরা টেনে হিস্ট্রে নিতে চাই, ছাগল কিন্তু ডাকাডাকি করে। ওই ছাগলটা ডাকাডাকি করছে না, কিন্তু সে যেতে চাচ্ছে না। উনি তো টেনে হিস্ট্রে নিয়ে গেছেন। আর এই রঞ্জু কবিরাজের শরীরে শক্তিও ছিল বেশ। ছাগলটাকে মুহূর্তের মধ্যে বেঁধে ফেলেছেন, বেঁধে ফেলে মাটিতে শুইয়ে দিয়ে উনি গলায় চাকু চালিয়ে দিয়েছেন। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, চাকু চালানো মানে হচ্ছে এটাকে এক কোপে একদম শেষ করে দিতে হবে, অর্থাৎ ধর থেকে মাথাটা আলাদা করে দিতে হবে। তো ছুরি দিয়ে এক কোপেই ধর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। এরপর মাথাটা একদিকে, বডি এক পাশে পড়ে আছে, গল করে কিছুক্ষণ রক্ত বের হলো। রক্ত যখন মোটামুটি বের হওয়া শেষ, সাধারণত কি দেখা যায় যে গরু ছাগল জবাই করার পর কিছুক্ষণ ছটফট করে না, এই ছাগলটা কিন্তু ওরকম ছটফট করেনি। এইখানেই একটা অন্যরকম ব্যাপার। তো যাই হোক, ওই মাথাটা নিয়ে মূলত কাজ করতে হবে এই রঞ্জু কবিরাজকে। রঞ্জু কবিরাজ যখন দেখলো হ্যাঁ এখন সব ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক মতো সম্পন্ন হয়েছে, সে মাথাটা কেবল ধরতে যাবে, এমন সময় সে দেখলো অদ্ভুত একটা দৃশ্য। সে দেখলো এবারে ওই যে ছাগলের যে বডিটা, মাথা ছাড়া বডিটা, এটা নড়াচড়া শুরু করেছে। উনি চিন্তা করলেন হয়তো বা সে স্বাভাবিকভাবে নড়াচড়া করছে, জবাই করার পর তো নড়াচড়া করেনি, এখন এমনিতে নড়াচড়া করছে। কিন্তু না, এবারের নড়াচড়াটা সম্পূর্ণ রকমের ভিন্ন রকম ছিল। এই ছাগলের হাত পা কিন্তু বাঁধা ছিল। সে কি করলো, অনায়াসেই তার সামনের দিকে 2 পা, পেছন দিকে 2 পা যখন একটু নড়াচড়া করলো, এই দড়িটা খুলে গেল। এরপর এই ছাগলটা একদম সুস্থ স্বাভাবিক ছাগলের মতো মাটির উপর উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে কুকুর মাঝে মাঝে শরীরের ধুলাবালি ঝাড়ার জন্য শরীর ঝাড়া দেয় না, গা ঝাড়া দেয়, ওরকম একটা ঝাড়া দিল। যেহেতু তার মাথা ছিল না, শ্বাসনালী দিয়ে ফস ফস শব্দ বের হচ্ছিল সাপের মতো। এই দৃশ্য দেখার সাথে সাথে এই রঞ্জু কবিরাজ ভয় কিছুটা পেয়েছে, তবে ঘাবড়ে গিয়েছে বেশি যে এইটা কি। এরপর যেটা হয় সেটা রঞ্জু কবিরাজের চিন্তাও ছিল না। ওই যে যেই মাথাবিহীন ছাগলটা, এই ছাগলটা সে গা ঝাড়াতে দিতে দৌড় দিয়ে ওই জঙ্গলের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। রঞ্জু কবিরাজ তো বুঝতে পারলেন না ঘটনাটা কি হলো। এই মৃত ছাগলটা এভাবে কিভাবে জীবিত হয়ে গেল, আর দৌড়ে সে কোথায় গেল, এমনটা তো হওয়ার কথা ছিল না। এই ধরনের কাজ উনি এর আগেও করছেন, কখনোই কিন্তু এরকমটা হয়নি। উনি এই বিষয়টা কিন্তু আর কাউকে বলেন নাই। উনি ওই ছাগলের মাথাটা নিয়ে আসছেন, নিয়ে এসে ওই যে বাইরের লোকজন তো ছিল তাদের সাথে চলে গেছেন। তো চলে আসার পর ওনার শরীরটা নাকি কেমন কেমন করছিল। এরপর উনি টুকটাক কাজ করেছিলেন, কাজ করার পর আবার উনি নিজ এলাকায় ফেরত আসেন। তবে উনি যে কাজটি করেছিলেন এই কাজের সফলতা আসেনি, আর এটা যে সফলতা আসবে না রঞ্জু কবিরাজ নিজেও বুঝতে পেরেছিলেন, তবে সেটা ওই এলাকার লোকদেরকে বুঝতে দেননি। তো উনি তো বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পরই ওনার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা শুরু হয়ে যায়। কয়েকদিন পর উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে সেই অবয়বটা আসে, যেই অবয়বটাকে উনি প্রথম দিকে স্বপ্নে দেখেছিলেন। বরিশালে যাবার আগে স্বপ্নের মধ্যে যে এসে হুমকি দিয়েছিল, সে এসে বলে, তোকে মানা করলাম, তুই শুনলি না, তোকে কিন্তু আমি মৃত্যুদণ্ড দিয়েছিলাম, এখন সেই মৃত্যুদণ্ড কার্যকর করব, তবে তুই একবারে মারা যাবি না, ধুকে ধুকে মরবি। এই বলেই নাকি ওই অভাবটা ওই স্বপ্নের মধ্যেই তাকে জড়িয়ে ধরে নাকি বুকের সাথে এমন চাপ দেয়, ওই চাপে এই রঞ্জু কবিরাজ সে ঘুমের মধ্যেই তো মারাত্মক ব্যথা পেয়েছেন। ঘুমের মধ্যেই উনি শুনছেন তার হাড়গুলো, বিশেষ করে বুকের পাঁজরের হাড়গুলো মটমট মটমট করে ভেঙে যাচ্ছে। সকালবেলা ওনার যখন ঘুম ভাঙার পরে দেখেন যে উনি বিছানা ছেড়ে উঠতে পারছেন না, একদম বিছানায় পড়ে গেছেন। তার শরীরের হাড়গুলো কি ঠিকঠাক আছে কিনা উনি দেখতে বললেন তার স্ত্রীকে। টিপে টিপে দেখলেন না, ঠিক আছে।
কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারছেন না, একদম প্যারালাইজড হয়ে গেছেন। তাকে ডাক্তার দেখানো হয়, ডাক্তার কোনো রোগী ধরতে পারে না কেন এমনটা হলো। এরপর থেকে উনি আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকেন। 6 মাস নিদারুণ কষ্ট উনি পেয়েছেন। 6 মাস পর উনি মারা যান। যেদিন উনি মারা গিয়েছেন, মৃত্যুর পরে বেশ খানিকক্ষণ পরে তার মুখ থেকে নাকি তাজা রক্ত বের হচ্ছিল, অনেক রক্ত বের হয়েছে। উনি যখন অসুস্থ অবস্থায় পড়েছিলেন, কেন এমনটা হলো এই পুরো ঘটনাটা উনি ওনার স্ত্রীকে বলেছিলেন। আর তার স্ত্রীকে বলেছিলেন যে এগুলো তার মৃত্যুর আগ পর্যন্ত যেন কাউকে না বলা হয়। মৃত্যুর পর এই ঘটনাটা তার স্ত্রী অনেককেই বলেছেন। তো এই যে ঘটনাটা আমরা শেয়ার করলাম প্রিয় লিসেনার্স, ঘটনাটা এই পর্যন্তই। রঞ্জু কবিরাজ উনি মারা গিয়েছেন। ওনার কিন্তু 7টা মেয়ে, সবার ছোট যারা, এরাও কিন্তু যারা বলছি কারণ শেষ হচ্ছে 2টা যমজ মেয়ে, তারাও এখন কিন্তু 7-8 বছর বয়স হয়ে গেছে আর কি। তার মৃত্যুর সময় তারা অনেক ছোট ছিল। রঞ্জু কবিরাজ এইভাবেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কি মনে হয় ওই ছাগলটা এইভাবে কেন হঠাৎ করে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে গা ঝাড়া দিয়ে কোথায় মিলিয়ে গেল? এটা নিশ্চয়ই স্বাভাবিক কোনো ব্যাপার নয়, এটা তো আমরা বুঝতেই পারছি। তবে একটা বলির ছাগল এভাবে হারিয়ে গেল, সত্যি বেশ রহস্যময়। ধন্যবাদ জানাচ্ছি তাহমিদকে তার পাঠানো ঘটনার জন্য। তাহমিদ চেষ্টা করে সবসময় সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে পাঠানোর জন্য। তাহমিদ আমাদেরকে মাঝে মাঝে জানান যে ভাই আসলে ঘটনা পাই, ছোট ছোট ঘটনা কিন্তু সত্য ঘটনা, এগুলো কি লিসেনাররা ভালোভাবে নেবে? এত ছোট ঘটনা কি পাঠাবো? তখন আমি তাহমিদকে বলেছিলাম যে আমরা আপনাদের ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের সাথে যারা যুক্ত আছি তারা সবসময় সত্য ভয়ের ঘটনা প্রচারে আগ্রহী এবং বিশ্বাসী, আমরা সেটাই করব। এই কারণে আমাদের এপিসোডের যেই লেন্থ এটা সবসময় একরকম থাকে না, 1.5 ঘন্টার কমও হয়, 1 ঘন্টা সামান্য একটু বেশি হয়েছে, আবার 3 ঘন্টাও হয়েছে। এটা নির্ভর করে আমরা কিভাবে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর কী ধরনের ঘটনা পাচ্ছি। এই জন্য এপিসোড ছোট বড় এটা আমরা এভাবেই করে আসছি। দীর্ঘ ঘটনা পেলে সেক্ষেত্রে তো আমরা এপিসোড বড় করতেই পারি, এমনিতেই হয়ে যাবে। কিন্তু আমরা শুধু এপিসোড দীর্ঘ করার জন্য অতিরঞ্জিত কোনো তথ্য দিতে চাই না, আমরা সত্য ভয়ের ঘটনা নিয়েই এগোতে চাই। আশা করছি এই যাত্রায় আপনাদেরকে আগে যেভাবে আমরা পেয়েছি ইনশাল্লাহ সব সময় পাবো। প্রিয় লিসেনার্স, আরও একটি কথা, এই যে অমীমাংসিত রহস্যের যে সিজন 2, এখানে যেই এপিসোডগুলো এগুলো কিন্তু ছোটই হয়ে থাকে। যতটুকু তথ্য আমরা পাই তার আলোকে করার চেষ্টা করি। অনেকেই বলেন যে এটা একটু বড় করা যায় কি না। বড় আসলে এটা নির্ভর করবে কতটুকু তথ্য আমরা পাচ্ছি বা কতটুকু তথ্য অ্যাভেলেবল আছে বিভিন্ন জার্নালগুলোতে, বিভিন্ন ওয়েবসাইটগুলোতে বা আদার সাইটগুলো থেকে আমরা যেভাবে পাই আর কি, এটার উপর নির্ভর করে। খুব বেশি বড় আসলে করাটা পসিবল হয় না, বিশেষ করে আমি অমীমাংসিত রহস্যের কথা বলছি আর কি। প্রিয় লিসেনার্স, চলে যাবো আমাদের এবারের থার্সডে নাইটের 190তম আয়োজনের দ্বিতীয় ঘটনায়। তারা না এরা একটা বিষয় আছে, আমার একটা কথা আছে না যে সারা ঘন্টা দিয়ে দিও না, মারা ঘন্টা দিয়ে দিও, এগুলো কিন্তু রাম বাংলা করতে পারে সারা ঘন্টা তো অপছন্দ না। ওই কথা বলে বলতে হচ্ছে ওই দিয়ে করে আমরা পাবো সারা আগে মেয়ের বাচ্চা আছে কিছু অত যে কিছুই বুঝাইলো ও কিচ্ছু বলবে না, তো কি দিয়ে ও কি বলে সাহার বলে যায় আমার লাগে যায় বাস কিছু টাইম নাই হচ্ছে এর টাইম মেয়ে বার থাকে কালে পুরো মেয়ে হচ্ছে ছেলে না করছি এখন
এসে না সস সেন্স হয় সেন্স ল্যাবে লাগে আমার ভাবতে বিয়ের বাস হয়েছে না তো ওই বিয়ে দেওয়া হয়েছে কিনছি করে বাড়াবে তো এই উপরে তো শাস্তি থাকে আর এই তোমাকে একদিন দেখতে হবে মেয়ের রাস্তা আসলে বা কোনো দিনের রাস্তায় বাইরে কত দিন যায় এবারে কি করে ওই লেগে লেগে আমাদের কিছুদিন গাছ দিছিল গাছ দিছিল কাছে লিছি হচ্ছে সকালে এসে বলছে কে রে তোর গাছ আমরা চলে এসে রাত দিয়ে গাছ নাই এগুলো অস্বীকার করা দেবে না আবার এটা পুরোপুরি বিশ্বাস করা দেবে এটা খায় টাকা পায় না এগুলো তো বাদ পাই নাই যাই হোক তোর এগুলো বাদ পাই খাই বলে তার তারিখ ফারিশ খাওয়া যায় তো দুশো টাকা খাত গেছে পাইলে যেগুলো আছে টাকা ফোন নিয়ে চলে যায় চলে যায় বিকেলে আসে টাকা বসে যায় কি হয়েছে মা হয়েছে না ভুল হয়েছে আমার পাড়া মহল্লায় যতগুলো বাবি দিয়ে আছে শাশুড়ি আছে মানে আমাকে এমন ভালোবাসা মানে পাশে করি মারা শুনলে তো মারা মারা গেছে এমন তো সাহায্য করে আমার বাস থেকে অনেক সুন্দর ছিল সেখানে একবার ভেবে এই কেন হাসি আমি শুনে এই জন্য বেশি তোমার
ব্যবসা আমি করতেছি আমি জানি, সবচেয়ে বড় কথা হলো এই ব্যবসার গতি কেউ কোনোদিন একই রেট ভাবে একই গতি ব্যবসা মানে লাভ লস। এখন তো ওর কাছে যে কাস্টমার আসতেছে 2 দিন পর হই আর 2 মাস পর হই 2 বছর পর হই কাস্টমার ব্যবসা আলাদা soal লেগে আন্দোলন লেগে ऐसे तो बोले आप जो এটা बहुत अच्छी আগে বিশ্বাস করো সময় ওই নতুন ব্যবসা বাকিরা দিতে মালটা এগুলো না করে যাবেন আমার সাথে আর একটা আমাকে দেখছে লাইট আছে কিন্তু বিষয় হলো কি চাপ সৃষ্টি নিতে পারে না এই পরামর্শ করে খুব সিরিয়াস সমস্ত গাছ থেকে আমি নিয়ে নেবে প্রথম কিছু কিন্তু আলোচনায় শেষ করে একেবারে আমার কাছে বলছে দুটো 3 মিনিট গান করতে আমার লাইফে আমার বন্ধুদের সাথে আমার কাছে বিশ্বাস করো ভয় পাই খুবই ভয় পাই সতর্ক থাকলেই তো রয় থাকবে বিশেষ করে মেয়ের হাতে মানে মেয়ের হাতে হুট করে রিলেশন হুট করে কোনো জায়গায় মেয়ের সাথে সঙ্গে দেওয়া এটা সবচেয়ে বড় কথা বলিস না
চারি পাঁচ দিন 500 দিন পর মানে আজ থেকে 4 দিন আগে আজকে 4-5 দিন আগে আমাকে গুগলের ডিকশনারি মেয়েদের লেভেল ভালো ইনভেস্ট করতে পারলে ইতিহাসের থেকে দেখবে আসলে কোনটি ভালো দোকান আছে সম্ভব এরপরে আমাকে আমি করছে আমাকে খানা পার দিয়ে করেছিল আমি তো বুঝো যত্ন নিয়ে এসেছি এরপরে নাচ খায় নাচ করে কথা বলছে তো তাকে তো যাই হোক পরে মনে করেছে আমার ইয়ে আমি তাকে বলেছি আজকে তাহলে আপনি লিখে লাইন আছে লাইন
সবাই দেখতেছি কোথাও বলতে পারি না, কিন্তু আমার তো বলার শেষ আর আমার তো কোনো ভাই আমার জায়গায় দাঁড়িয়ে তাই আপনার 500 লোক জামা ছিল আমার চলে যাবে ছেড়ে হয়ে গেল আমার এটা আমার কারণ আমার ব্যবসা বাণিজ্য করি একটা অল্প থাকি চিনতে পারি চিনতে বলে কারণ এই দুই তো আমার সিনেমার মধ্যে আমার 200 লোক আছে যে আমার বাড়িতে পারবো তাই কোয়া দিও না আমার সত্যি সবার একটা মানুষকে সবার কাছে ভালো হতে পারে তো হেডেল তো এই লাখ তুমি 22 টাকা দিলে কর করতে তাহলে পরে বলে দিচ্ছে আর কি পরে বললাম না ওদের তো আমার সেট জায়গা নাই জায়গায় পাই একটা দিন জায়গা পাই নাও আবার অনেক জায়গায় কারণ গেলাম সব ঠিক আছে রেট হবে না রেট কি হতে পারে সে পরিস্থিতি মানে শরীর হারাম কাজ সব জায়গায় দুই নম্বর কাজ সব জায়গায় প্রশাসনের কাছে এমনি দুর্বল নিজের জিনিস হবে কোন কাগজপত্র কিচ্ছু রাখবে না সব সত্যি আলাদা আর বিষয় বলে রাখছি আগে ঘরে বসে তো বাইরে কাজ করবে না না আমরা বাইরে বাইরে তো রাত হবে জিনিসপত্র বাইরে দিলে ঘরে আগে কোনো কে দেখো দেখে চলে আমরা বাইরে বাইরে না এগুলো আগে সুবিধা থাকতো এলাকায় যাওয়ার আগে যদি এত টাকা না রাখতাম ওখানে জেনে থাকে না লাইন থাকে না একটা মোবাইল যে ভাইয়া তো ভাই কাজ বন্ধুর কথা বলছে ওই কাজ করে কেন হয়ে না কাজ আগে চলে যাচ্ছে
আমাদের পুরো যারা ফিলাফেরা দিয়ে থাকে ওই বাসায় আমি যাবো কেমন বন্ধু আর বিয়া বলে আমি ওই চিন্তা করছি আর কত লাগে বিয়া বলে আর ঠান্ডা কয় তো এই না গাড়ি প্রাইভেট গাড়ি সাদা দেখা যায় এগুলো পাওয়া যাবে লাইন দিয়ে গেল বিশেষ বিষয়ে আপনার বর্ষা মানুষ মেয়েটা মানে আছে ভালো যাচ্ছে আমার পয়েন্ট থেকে ভালো যাচ্ছে কেমন মানুষের ক্যারেক্টার দেওয়া যাবে করে না কিছুই করে না কোপ দিছে মেয়ে আমার আবার ওই যায় তারপরে তার কথা এই বিশ্বাস আর